আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রেখেছে ভালো আছি। এখন মানজারকে স্কুল থেকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে এখন নাস্তার প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখানে মানজারকে ডিম পোচ আর রুটি নাস্তায় দেব, আর মানজারের পাপাকে দেব ভাজি, আলু ভাজি আর রুটি। এই তো এখানে রুটি গরম বসিয়ে দিছি, রুটি ফ্রিজে বানিয়ে রাখছিলাম। এখানে মানজারকে একটা রুটি দিয়ে একটা ডিম পোচ দিলাম, ও এর বেশি আর খাবে না। আর এগুলো হলো মানজারের পাপা আর আমার জন্য, এগুলোও গরম করে নিচ্ছি একে একে করে প্রত্যেকটা রুটি। আর এই যে মানজারের পাপার ভাজি, মানজারের পাপা ভাজি দিয়ে রুটি দিয়ে খাবে। এই হলো আমাদের সকালের নাস্তার আয়োজন। ওদের দুজনকে দিয়ে তারপর আমি চা বসাবো। আমি চা দিয়ে রুটি দিয়ে খাবো, আমি ভাজি ডিম কিছুই খাবো না। এই আপনার আপনার একটা ডিম দেবো? আপনি একটা ডিম খাবেন? হ্যাঁ, ভাজি আছে, একটা ডিম দেই। দেখি মানজারের পাপা যদি ডিম খেতে চায় তাহলে ওকেও একটা ডিম দিয়ে দেব। হয়ে গেছে নাস্তা, রুটি গরম করা। এই তো মানজারের পাপার ভাজি রুটি কমপ্লিট। বাবা আর ছেলের নাস্তা, এটা ছেলের নাস্তা আর এটা বাবার নাস্তা। এখন আমারটা রেডি করি। এখানে চা বসিয়ে দিছি, একটু রুটি দেব, দুধ দিয়ে রুটি দেব। একটু নতুন নতুন জিনিস দেওয়ার চেষ্টা করি, যদি ও ভালো খায় তাহলে এরকম চেঞ্জ করে করে দেব। যেহেতু সকালে তো সবসময় ওকে নুডলস দেই, তাই এখন একটু চেষ্টা করি আলাদা আলাদা ডিফারেন্ট কিছু দিতে। যদি খায় তাহলে তো ভালোই। এই যে এখানে মুরগির খাবার পাখির দানার মতো রুটিকে একবারে, এখানে অর্ধেক রুটি, একটা রুটির অর্ধেক একবারে কুটি 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 করে নিয়েছি। রুটিগুলো দেখে আমারই হাসি পাচ্ছে। আর এই যে দুধের মধ্যে দিয়ে দিলাম, দেখি কিরকম খায়। অবশ্য পরশুদিনও, কালকে নুডলসই খেয়েছে, পরশুদিন এরকম দুধ দিয়ে ভিজিয়ে রুটি দিয়েছিলাম, মাশাআল্লাহ অর্ধেক খেয়েছে। এখন আজকেও আবার চেষ্টা করি, যদি ভালো খায় তাহলে মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করব। দুধের মধ্যে রুটি দিয়ে দিলাম, এখন এটা কিছুক্ষণ ভিজুক, নরম হোক, তারপরে খাওয়ানো স্টার্ট করব। এটা হলো মানহার নাস্তা। তো এই তো নাস্তা পানি সব কিছু শেষ করে এখন ভাবলাম এখন আপনাদের সাথে একটু গল্প করা যাক, কারণ একটু পরেই রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে গেলে আবার রান্না বাড়ার কাজকর্ম। আজকে না প্রচণ্ড রোদ উঠছে। কালকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু কালকে আমি কোনো ভিডিও করি নাই। আজকে ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের দিনটা। তাই এখন একবারে গরমে অস্থির লাগতেছে। মানজারের নাস্তা খাওয়া শেষ, আর মানহারটা চলছে। মানহা এখনও খায় নাই। ঘড়িতে এখন বাজে পুরা কারেক্ট 12টা। আমি নাস্তা খেয়েছি, মানজারের পাপা নাস্তা করছে, সব কিছুই কমপ্লিট। এখন মানজারের পাপাকে দোকানে পাঠিয়েছি যে দেখার জন্য কি সবজি টবজি আছে। আমি ভাবছিলাম মানজারকে নিয়ে স্কুল থেকে আসার সময় আমি সবজি কিনে নিয়ে আসব, কিন্তু ছুটি হওয়ার পরে এরকম একটা গরম, এরকম একটা অস্থিরতা কাজ করে, মানে মনে হয় কতক্ষণে বাসায় আসব, কতক্ষণে বাসার ভিতর ঢুকবো, এরকম একটা অস্থিরতা কাজ করে। আর এত রোদ আজকে বাইরে, কোথাও দাঁড়ানো, মানে দাঁড়িয়ে যে একটা কিছু কিনবো কাটবো, মানে সেরকম কোনো পরিস্থিতি নাই। যারা বাইরে বের হতেছে কাজের জন্য, মানে যাদের কাজের জন্য বাইরে বের হতেই হবে, তাদের অবস্থা একবারে খারাপ হয়ে যাবে। এত গরমের মধ্যে আমরা ঘরের মানুষরাই টিকতে পারতেছি না গরমে, আর বাইরের মানুষরা কিভাবে টিকবে আল্লাহ জানে। এখন এর জন্যই আমি তো আর সবজি আনতে পারি নাই, তাই মানজারের পাপাকে পাঠালাম। এই টুকটাক কিছু বাজার সদাই বাকি আছে আনার জন্য, মানে শেষ হয়ে গেছে। আর বলছি যে দেখেন কোনো সবজি টবজি পান নাকি, আনার জন্য এনে দিলে তারপর রান্না করব।
উঠে রান্না বাড়া শুরু করব। এখন আপাতত একটু রেস্টে আছি, নাস্তা খেয়ে একটু অফ টাইম চলতেছে আমার। এই তো ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। আর হ্যাঁ, এখানেই বসি, এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর মানজারের, হ্যাঁ আগের ভিডিওতে বলেছিলাম যে মানজারের শরীরটা ভালো না, মানজারকে ডেঙ্গু পরীক্ষা করতে দিছে। আর মানজার ডেঙ্গু পরীক্ষা করে আসছিল, আর রিপোর্টের কথা আর জানা হয় নাই, আপনাদেরকেও জানানো হয় নাই। কালকে মানজারের রিপোর্ট দিয়েছে, ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট। মানজারের ডেঙ্গু পজিটিভ আসছে। তো পজিটিভ আসার কারণে 5টা লক্ষণ দিছে, যে 5টা সমস্যার লক্ষণ, এগুলো যদি লক্ষণের কথা বলছে, এগুলো যদি ধরা পড়ে, এগুলো যদি দেখা যায়, তাহলে মানে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে অ্যাডমিট করতে হবে। আর যদি এই লক্ষণগুলো না থাকে তাহলে ভালো, তাহলে বাসার মধ্যেই বলছে যদি জ্বর আসে নাপা খাওয়াতে, আর অতিরিক্ত জ্বর যদি হয় যেমন 101-2 বেশি, তাহলে ডুস দেওয়ার মানে সাপোজিট দেওয়ার জন্য। আর বলছে বেশি বেশি করে পানি জাতীয় খাবার খাওয়ার জন্য, যেমন স্যুপ, জুস, ফলের জুস, তারপর স্যালাইন, তারপর গ্লুকোজের পানি, এরকম মানে ফল জাতীয়, রসালো জাতীয় খাবার টাবার এগুলো ওকে খেতে বলছে। আর লাল জাতীয় খাবার, লাল রঙের ফল ফাকড়া দিতে না বলছে। এই হলো অবস্থা। আর মানজারের ডেঙ্গুটা ধরা পড়ে গেছে, মানে সাথে সাথেই ধরা পড়ছে, বেশি দিন মানে সময় লাগে নাই, মানে অসুখ ডেঙ্গু হওয়ার সাথে সাথেই ধরা পড়ার কারণে রিস্কটা একটু কম। মানে যেরকম যত কি যেন বলে এটাকে, একটা পয়েন্ট থাকে না, সেই পয়েন্টটা মানে যতটুকু থাকতে হয়, থাকা প্রয়োজন অতটুকুই আছে মানজারের, মানে পুরো কাটায় কোনো কমও না বেশিও না, সেটাকেই ভালো মতো খেয়াল রাখতে হবে। আর একবারে রেস্টে থাকতে বলছে। কোনো এই তো অবস্থা, কি বলবো, মানে ভালোও লাগে না বলতে। এখন মানজারকে বলছিল, ডক্টর বলছিল যে পরীক্ষা না দেওয়ারই জন্য, কারণ ওর কোনো চাপ দেওয়া বা পরীক্ষার মানে কোনো টেনশন জাতীয় কোনো কিছু দেয়া সম্ভব, মানে দেয়া উচিত হবে না, কোনো কিছু নিয়ে চাপ দেওয়া উচিত হবে না। কিন্তু তারপরও আমি বললাম যে ঠিক আছে, চাপ দেব না, কিন্তু ও নিজের থেকে যতটুকু পড়তে পারে, পড়ে নিজের থেকেও যতটুকু পরীক্ষা দিতে পারে অতটুকুই দে। এই তো এখানে মানজারের জন্য জুস বানানো হবে। এখানে এই যে এখানে অ্যাপেল কেটে নিচ্ছি, এই অ্যাপেল দিয়ে জুস বানাবো আলাদা। আর এই মালটার জুস, যেখানে মালটা নিয়ে নিছি, মালটার জুস বানাবো আলাদা আলাদা 2 রকমের জুস বানিয়ে তারপর রেখে দেব। ও এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে তারপর জুস খাবে যখন ভালো লাগে। এই যে আপেলের জুস বানানো শেষ, এখন এই যে মালটাগুলো এইভাবে কেটে দিয়েছি। এখন সমস্যা নেই, ব্লেন্ড করে ছাইকা নিলেই হয়ে যাবে। এটার মধ্যে পানি দিয়ে পাতলা করে ব্লেন্ড করে তারপর ছাকলেই হয়ে যাবে। এই তো সব কিছু গুছগাছ করে একবারে রান্নাঘরে চলে আসছি। এখানে করলা আর আলুটা সিদ্ধ দিছি, হালকা একটু ভাপ হয়ে আসলে তারপরে এটাকে করলা আলু ভাজি করব। আর এটা হলো মাছ, পাঙ্গাস মাছ। আজকে পাঙ্গাস মাছ রান্না করব। এই যে আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। এইভাবে মাছ কেটে আমি কখনো রান্না করি না, এইভাবে আমি কখনো মাছ কাটি না, কিন্তু আজকে খুব ইচ্ছে করলো এইভাবে মাছ কাটার। কারণ আমি একটা ব্লগ দেখি একজনের, ওই ব্লগের মধ্যে দেখি বড় বড় মাছগুলোকে না এই যে এরকম লম্বা লম্বা করে কাটে। তা আমার কাছে ভালোই লাগছে, তাই ভাবলাম আমিও আজকে এইভাবে কাটি। জানি না কেমন লাগবে, কিন্তু ইচ্ছে করলো, দেখতে মনে হইতেছে ভালোই লাগবে। তাই মাছটা অনেক বড় ছিল, পাঙ্গাস মাছটা অনেক বড় সাইজের ছিল, তো তাই এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে টুয়ে একবারে সব কিছু গুছগাছ করে নিয়ে বসে পড়লাম। এখানে ডাল রান্না হয়ে গেছে, কিন্তু ডালটা এখনো বাগার দিই নাই। উফ, রাস্তায় এত পোলাপান চিৎকার করতেছে, রাস্তা দেখা যায় না। মাছ ভেজে নিচ্ছি, কিন্তু এরকম লম্বা লম্বা করে
মাছ কাটাতে একটা অসুবিধা, যেটা মানে যে মাছটি তেলের মধ্যে দিচ্ছি একবারে বেঁকা টেকা হয়ে যাচ্ছে। মা গো, আর ফুটতেছে যে সমানে, তেলের মধ্যে মাছ দেওয়ার সাথে সাথেই মাছ রং পরিবর্তন করে ফেলতেছে, মানে একবারে বাঁকা চাকা হয়ে একদম অবস্থা খারাপ। সব মাছই এই অবস্থা। হাতটা ধুয়ে নেই, এমন ফুটা ফুটতেছে আমার ভয়ই লাগে মাছ ফুটলে। আর এখানে এই যে বাবা আমার মাঞ্জার ঘুমাচ্ছে, স্কুল থেকে এসে পরীক্ষা দিয়ে ঘুমায় পড়ছে, মানে ওর শরীরটা অনেক দুর্বল তো একদম টোটাল, ডাক্তার তো ওরে বলছে টোটাল বেড রেস্ট করার জন্য, কিন্তু তারপরেও আমি পরীক্ষা দিতে নিয়ে গেছি। আর এই তো আর কি, মানে ঘরের মধ্যে বেশি শোয়ায় বসায় রাখলে তো এমনিতেই মানুষ অসুস্থ ফিল করে, এর মধ্যে এখন বেড রেস্টে থাকতে বলছে, না জানি কি হয় অবস্থা আল্লাহ জানে। ওরে বলি নাই ওর যে মানে ডেঙ্গু হয়েছে, ওরে বলি নাই, ওরে বললে একবারে কান্নাকাটি শুরু করে দেবে, মানে কি হয়েছে মানে ডরা, ওই অনেক ভয় পায়, অনেক ভয় পেয়ে যায়। আবার যেহেতু 3 দিন পরে আবার রক্ত পরীক্ষা করতে বলছে, তাই 3 দিন পরে আবার টানা 2 দিন না 3 দিন জানি রক্ত পরীক্ষা করতে দিচ্ছে, মানে নিয়ম দিয়ে দিছে যে একই টাইমে 2বার না 3বার রক্ত পরীক্ষা করতে হবে, যেমন আজকে সন্ধ্যাবেলা করলে কালকেও সন্ধ্যাবেলা করতে হবে, তারপরের দিনও সন্ধ্যাবেলা, মানে এরকম বলছে 2 দিন না 3 দিন পরে যদি জ্বর না আসে তাহলে আবার টানা 2-3বার রক্ত পরীক্ষা করতে। তো যদি ওরে বলি তাহলে ও আরো ভয় পেয়ে যাবে, তাই ওরে কিছু বলি নাই। ওরে বলছি যে তোমার শরীর ভালোই আছে, শুধু তোমার একটু জ্বর আসছে আর দুর্বল শরীর, দুর্বলের জন্য তোমাকে বেড রেস্ট করতে বলছে। আর হালকা পাতলা একটু পড়াই, হালকা পাতলা যতটুকু মানে যতটুকু ও পড়তে পারতেছে অতটুকুই পড়াচ্ছি। পরীক্ষার হলে নিয়ে গেছি, যতটুকু লিখতে পারছে অতটুকুই লিখছে। ওর নাকি শরীরটা আবার একটু খারাপ লাগছে, তাই আবার কিছু লেখা ছেড়ে ও দিয়ে আসছে। করার কিছু নাই, বাচ্চা মানুষ এরকম হওয়াটাই স্বাভাবিক। এই কে রে, তুমি কে, তুমি কে, তুমি বুড়ি? আমি মা। না, তোমার মা বলতেছে। ও আমার মা, তুমি আমার মা? কোথায় যাও? হ্যালো বলো, হ্যালো, এই যে এখানে বলো মা, মা, হ্যাঁ এখানে বলো হ্যালো। পড়ে যাবে। বেড়ানোর সময় গময় নাই, ঘুরতে বাইরেছে। কই ঘুরতে যান এই বড়া দুপুর বেলা? যায় বেরু বেরু করতে যায়, এদের ঘোরার কোনো সময় নাই, যখন মন চায় তখনই হাঁটা ধরে। যাও। রান্না করতে করতে এখন আইসক্রিম খাচ্ছি। মানহা ওর পাপার সাথে নিচে গেল না, নিচে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসছে সবার জন্য, এখন আইসক্রিম খাচ্ছি। এখন খেতাম না রান্না করতে করতে, পরে খেতে মাছতে দিলে, কিন্তু মানজার ঘুমাচ্ছে, মানজার ঘুম থেকে উঠে যাবে, আর বাচ্চা মানুষ আমরা আইসক্রিম খাবো, ও দেখবে, ও খেতে পারবে না, তাহলে জিনিসটা কেমন খারাপ দেখা যায় না। তাই ভাবলাম যে ও ঘুমে থাকতে থাকতেই খেয়ে ফেলি, দেখবেও না, খারাপও লাগবে না। আর ওকে এখন আইসক্রিম টাইসক্রিম এগুলো না দেওয়াটাই ভালো। এই আইসক্রিমগুলো না অনেক মজা লাগে। এই লেমন ফ্লেভারের যেটা, এটাও ভালো লাগে। অরেঞ্জ ফ্লেভারের যেগুলো পাওয়া যায় ওগুলোও অনেক ভালো লাগে, টক টক ফ্লেভার তো অনেক ভালো লাগে খেতে। ওখানে এক চুলায় তরকারি, আরেক চুলায় ভাজি বসিয়ে দিয়েছি, করলা ভাজি। এখানে
ভাজা ভাজা হবে, আরও একবারে ভাজা ভাজা করে তারপর নামাবো। আমার ঘরে করলা ভাজিটা ভাজা ভাজা হইলেই বেশি পছন্দ করে, তাই একটু সময় নিয়ে এটাকে ভাজা ভাজা করব। আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনাদের কার কার হাতে করলা ভাজি তিতা হয় না, মানে কোনো সিদ্ধ করা বা লবণ দিয়ে মেখে রাখা ছাড়াই, মানে ডাইরেক্ট রান্না করলেও তিতা হয় না। আমি কিন্তু সবসময় আমার করলা ভাজি করতে গেলে আমি সবসময় হালকা করে ভাপ দিয়ে নেই, আর না হইলে আমার মনে হয় তিতা হয়। আমি ভয়ে কখনো ট্রাই করি নাই যে ভাপ দেওয়া ছাড়া রান্না করতে, কখনো আমি ট্রাই করি নাই। আমার মনে হয় যে ভাপ দিয়া ছাড়া রান্না করলে তিতা হবে। আগে তো যখন নতুন নতুন রান্না শিখছিলাম তখন ভাপ দিয়েও রান্না করতাম, এই ভাপও দিতাম, ভাপ দেওয়ার আগে কিছুক্ষণ লবণ মেখে রেখে দিতাম, তারপর আবার সেটাকে ভাপ দিয়ে তারপর রান্না করতাম। এখন আর লবণ মাখি না, এখন শুধুমাত্র ভাপ দিয়েই রান্না করি। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার হাতের করলা ভাজি ভাপও দিতে হয় না আর লবণও মেখে রাখতে হয় না, এমনিতেই মানে মজা হয়, তিতা হয় না। আমি এখন এত বড় রাঁধুনি হয়ে উঠি নাই যে ডাইরেক্ট করলা ভাজি রান্না করব আর সেটা তিতা হবে না। আর এটা হলো মাছের তরকারি, আলু দিয়ে মাছের তরকারি রান্না করব। আলুটাকে কষায়া তারপর এটার মধ্যে মাছ আর টমেটো একসাথে ছেড়ে দেব। রান্নাবার একদম শেষ। এখানে সুন্দর করে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করেছি। তরকারিটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, একদম আশা করি খেতেও ভালো লাগবে তরকারিটা। আর এখানে ডালটা আবার বাগার দিয়ে বসিয়ে দিছি, ডালটা ভালো করে একটু বলক আসুক। সব কিছু রান্না টান্না শেষ করে একবারে রান্নাঘরটা সব মুছে টুছে পরিষ্কার করে ফেলছি। আর হ্যাঁ, আলুর তরকারি দেখলে আমার শ্বশুরবাড়ির কথাই মনে পড়ে, কারণ এই আলুর তরকারিটা আমি আমার শ্বশুরবাড়িতে আসার পরেই শিখছি খাওয়া। কারণ আমাদের বাসায় সবজি দিয়ে মাছ রান্না করে, সাধারণত আলু দিয়ে রান্না করতো না, এখন করে মাঝে মধ্যে, কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে আসার পরেই এই আলুর তরকারি মানে আলু দিয়ে মাছ দিয়ে রান্না আমার শাশুড়িরা বেশি করে থাকে, ওরা বেশি খায় আলু দিয়ে মাছ দিয়ে এভাবে রান্না করে। আজকে সেরকমভাবেই রান্না করলাম শ্বশুরবাড়ির তরকারি। আর এই তো করলা ভাজি সব কিছু হয়ে গেছে, এখন শুধু আমার গোসল করা বাকি। আমি এখন গোসল করব, তারপর খাবার বের করব। রান্নাঘর বন্ধ করে দিলাম। এখানে মানহাও ঘুমিয়ে গেছে, আর মানজার তো ঘুমিয়ে আছে অনেকক্ষণ ধরে। এই গোসল করে এসে মানজারকে ডাক দেবো, ডাক দিয়ে উঠিয়ে ভাত খাওয়াবো, ওষুধ খেতে হবে। আর মানহা ঘুমিয়ে গেছে, ও যেহেতু মাত্র ঘুমিয়েছে, ও আর কিছুক্ষণ ঘুমাক, তারপর উঠলে ওকে খাইয়ে দেব। এই ফাঁকে আমি গোসলটা আগে করে আসি। ঘরের লাইট অফ করা, তাই এরকম অন্ধকার অন্ধকার লাগতেছে। গোসল টোসল করে ফ্রেশ হয়ে এখন একবারে খাবার বের করে ফেলছি। এখানে সাদা ভাত, এটা করলা আলু ভাজি শুরুতেই দেখেছেন যখন রান্না করেছি। আর এটা হলো আমার শ্বশুরবাড়ির সিগনেচার তরকারি, আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল, পাঙ্গাস মাছ রান্না করেছি। এই তরকারিটা আমার শাশুড়ির হাতে অনেক বেশি টেস্ট হয়, আমার শাশুড়ি অনেক বেশি মজা করে রান্না করে। আজকে আমিও রান্না করলাম। কারো হাতের টেস্ট কারো হাতে আনা যায় না, কিন্তু আমি আমার মতো করে রান্না করলাম। আর এটা আছে মসুরির ডাল, এই তো মসুরির ডাল হালকা করে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আবারও। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসবো। আসো মানজা, উঠো উঠো, অনেক বেলা হয়েছে। ভাত খেয়ে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার জানো পাপা তোমার জন্য কি করেছে? তোমার জন্য মালটার জুস বানিয়েছে, অ্যাপেল জুস বানিয়েছে, এগুলো সব বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দিছে। ওকে, আমার বাবা খাবে, তুমি একটু পর পর খাবে। উঠো উঠো, আসো মা। আমি তো ভাবছিলাম আগে তোমাকে খাইয়ে দেবো, তারপর আমি খাবো। উঠো। এই তো এখন বাজে রাত
পৌনে নয়টার থেকে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা আর শেয়ার করা হয়নি। সেই দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি, তারপর থেকে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি, কারণ তারপর থেকেই আমার ভাল লাগতেছিল না। পুরো ঝিমা মুরগি হয়ে গেছি, ঝিমা মুরগির মতো শুধু ঝিমাচ্ছিলাম। তারপরে ঝিমাতেই সন্ধ্যের চা বানালাম, সন্ধ্যের চা খেলাম। চা খাওয়ার পর একটু ভালো লাগলো, তারপরও আর ভিডিও করি নাই। ভিডিও করার মতো ইচ্ছা একদমই লাগতেছিল না, ভালো লাগছিল না। মানজার ঘুম থেকে সন্ধে না বিকেলবেলা উঠছে। বিকেলে খাওয়া দাওয়া শেষ করার পর কারেন্ট চলে গেছিলো, অনেকক্ষণ কারেন্ট ছিল না, সেজন্য মানজার ভাত খায় নাই। মানজার বলছিল কারেন্ট আসলে পরে ভাত খাবে। পরে যখন আবার মানহা বের হয়েছে, মানহার ফুপুর সাথে বেড়াতে গেছিল ভাই বোন, সেই ভাত খেয়েছে সন্ধ্যাবেলা। আর আমি তো বললামই খাওয়া দাওয়ার পর থেকে আমার মুরগির মতো ঝিমানি শুরু হয়ে গেছে, আমি শুধু ঝিমাচ্ছিলাম। তারপর 7:30 বাজে চা বানালাম, চা খেলাম। চা খাওয়ার পর থেকে একটু ভালো লাগতেছে, এই টুকটাক কাজ করলাম ঘরের। আবার সেই সাথে মানজারকে পড়াতে বসিয়েছি। মানজার একদমই পড়ায় অমনোযোগী, একটুও পড়তে চাচ্ছে না, কিন্তু কোনো রকম পড়াচ্ছি। আর ওর পাপা যে দিনের বেলা জুস বানিয়েছিল, আপেলের জুস আর মালটার জুস, সেই জুস নিয়ে একটু পর শুধু খোঁচাখুচি করা লাগতেছে। মানজার একদমই জুস খেতে চায় না, মানে ওর না সবসময়ই, এমনি ভালো সময়তেও ওর ফলের প্রতি একদম অরুচি, মানে ফল ফাকড়া ও একদমই পছন্দ করে না, খেতে চায় না। সেই জুস নিয়ে এই যে দেখেন সামনে, দেখাও এটা, এই যে সামনে জুসের, ও এখানে বসে পড়তেছে। আর এই যে সামনে জুসের বোতল, গ্লাস, এগুলো নিয়ে বসে আছি। একটু পরপর জোর করে একটু এতটুক করে ঢেলে দিতেছি, একটু করে জুস খাচ্ছে। কিন্তু ওর তো খাওয়ার ওপর ওর থাকতে হবে, সেটা বোঝে না। ও জুস খাওয়া বাদ দিয়ে ও চিপস খাচ্ছে। কি করব, আর করার কিছু নাই। জুস খেতে হবে, স্লাইম খেতে হবে, বেশি করে পানি খেতে হবে, অথচ না খেতে চায়, না ঠিকমতো পড়তে চায়। কালকে মানজারের অঙ্ক পরীক্ষায় কোনো গ্যাপ ছিল না। আজকে সমাজ পরীক্ষা দিয়ে আসছে, কালকে আবার অঙ্ক পরীক্ষা দেবে। কালকে অঙ্ক পরীক্ষা দিলে, কালকে বৃহস্পতিবার তো, তারপর শুক্রবারে একদিন গ্যাপ আছে, আর শনিবার দিনও আবার পরীক্ষা আছে। এই হলো অবস্থা। এই লটর পটর করতেছি ওরে নিয়ে, পড়ো, খাও, এরকম করতে মানে আমার নিজেরও আর এনার্জি নাই, আমার নিজেরও আর ভালো লাগতেছে না। আবার সেই সাথে আজকে ঘুম থেকে উঠছি এই সকাল 6:45 বাজে। এই পর্যন্ত আর একটু ঘুমাতে পারি না। 1 ঘন্টার জন্য যদি একটু ঘুমাতে পারতাম, একটু মনে হয় ফ্রেশ লাগতো, শরীরটা ভালো লাগতো, কিন্তু একটুও ঘুমাতে পারি নাই। এই সংসারের কাজকর্ম এটা সেটা করতেই সারাদিন চলে গেল। এখন আমার বন্ধুরা বলবে যে কাজ কি তুমি একা করো, শুধু সবসময় ভিডিওর মধ্যে কাজ বলো। না বন্ধু, আমি একা কাজ করি না, কাজ আমিও করি, আপনারাও করেন। আপনারাও যেমন কাজ করেন আমিও সেরকম কাজ করি। আপনারা তো আর ভিডিও করেন না বা আমাকে কমেন্ট করে জানান না আপনারা কি কাজ করেন বা না করেন, কিন্তু আমি তো ভিডিও করি, তাই আমি আমার মনের ভাবটা আপনাদের কাছে প্রকাশ করি। এতে করে মনে হয় একটু ভালো লাগে, কারণ সারাদিন কাজ করতে যেরকম একটা মাথার মধ্যে চাপ চলে আসে, স্ট্রেস চলে আসে, আপনাদের সামনে একটু মন খুলে কথা বললে, সব কিছু শেয়ার করলে সেটা আমার জন্য ভালো লাগে। এর জন্যই মন খুলে কথা বলি। সব কিছু হয়তো এক কথা প্রতিদিনই ব্লগে শুনবেন বা 2-3 বারও শুনতে পারেন একটা ব্লগের মধ্যে, এতে কিছু মনে করবেন না। যাই হোক, রাতের কাজ বলতে সবই বাকি আছে, কিছুই করি নাই। রাতে রুটি বানানো শেষ করে তারপর আলু ভাজি বানাবো, রাতের জন্য ভাত রান্না করব, আর ডাল তরকারি এগুলো গরম করব।
সব কাজই পড়ে আছে। এখন যাব আস্তে ধীরে, মানজারকেও দেখতে হবে। মানজারকেই পড়াবো, মানজারকেই দেখবো, না ঘরের কাজ মানে রান্না বাড়ার কাজ করব, ঘরের কাজ করব, মানে কি করব বুঝে উঠতে পারি না। এক মুখে কত কথা বলে ফেললাম, তাই না? আসলে ভাবতেছিলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি, একবার বলছি যে ভিডিওটা শেষ করি, ক্যামেরাটা আবার ধরি মুখের সামনে, ধরে আপনাদের সাথে 2-3টা মনের ভাব প্রকাশ করি, করে ভিডিওটা শেষ করি। আবার ভাবতেছি যে না, আজকে আর ভিডিও করতে ইচ্ছে করছে না, একবারে কালকে ভিডিওটা শেষ করব। তা যাই হোক, এখন সময় পেলাম, সুযোগ পেলাম, সেই সাথে আপনাদের সাথে গল্প করে নিলাম সুযোগে। এই হলো অবস্থা। মানহা মোবাইল দেখছে, আর আব্বু আসার কথা, আব্বু নাকি আসবে। আম্মু ফোন দিছিল সন্ধ্যাবেলা, আম্মু বলতেছে আব্বু নাকি এশারের নামাজ পড়ে তারপর আসবে মানজারকে দেখার জন্য। আজকে তো মানজারের নানা ভাই সবাই আসতে চেয়েছিল, কিন্তু আমি আসতে না বলেছি। মানে নাতির অসুস্থতার কথা শুনছে আর তারা সাথে সাথে দৌড় দিয়ে আসবে না, সেটা তো অসম্ভব। নাতি নাতনির অসুখ বিসুখ কোনো কিছু ভালো মন্দ শুনলেই দৌড় দিয়ে ছুটে চলে আসে। কালকে শোনার পর আসতে চেয়েছিল, কিন্তু আমি না করছি যে না, আজকে এসো না, মানজারের তো পাশাপাশি 2 দিন 2টা পরীক্ষা শেষ হোক তারপর আসো। কালকে আসতে বলছি, আগামীকাল আসবে, কারণ কালকে পরীক্ষা দিয়ে আসলে শুক্রবারে বন্ধ আছে, তাই কালকে আসবে। আর এখন আব্বু আসার কথা, আব্বু মানজারের জন্য আম্মু পোলাও না বিরিয়ানি জানি রান্না করছে, সেটাই মানজারের জন্য পাঠাবে। ফোন দিয়ে বলল যে মানজারের জন্য একটু বিরিয়ানি পাঠাবো, মানজারের নানা নামাজ পড়ে এসে তারপর আসবে। তা আব্বুর অপেক্ষাতেই আসি, এর জন্যই আরও রান্নাঘরের কাজে যাচ্ছি না, যে আমি রান্নাঘরের কাজে একবার চলে গেলে পরে আব্বু আসলে একটু 2টা কথা বলতে পারবো না, ব্যস্ত হয়ে যাব। তাই একটু অপেক্ষা করছি যে আব্বু এসে গেলে তারপর রান্নাঘরের কাজে ব্যস্ত হব। সেই ফাঁকে মানজারের পড়াশোনা চালিয়ে যাচ্ছি। মানে কে এসেছে, কে এসেছে এটা? কই ললিপপ খাও দেখি, নানা বাইরে ললিপপ দাও, একটা নানাকে দেবে, দেবে না? দেখছো দিব না, একটা নানার ললিপপ দাও, একটা ললিপপ দাও নানাকে। ওই যে নানার জায়গা, আর যাও গা আব্বু, চলে যাও, নানা জায়গা। এই নানা যাও গা, তুমি চলে যাও, তাহলে আসো নানার কাছে আসো, যাও নানার কাছে যাও। ওতে নানাকে বলো আই লাভ ইউ বলো। I love you too. I love you too. বলো। ওরে বাবা রে, পোষ I নাই। love you too. একটা কিসি দাও নানাকে। ও বাবা। তো আজকে আমার সারাটা দিন ছোটোখাটো টুকটাক ভালো মন্দ সব কিছু মিলে মিশে আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, কীরকম লেগেছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দেবেন। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আর বিশেষ করে আমার মানজারের জন্য দোয়া করবেন। আমার মানজার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর হ্যাঁ, আরেকটা বড় ইম্পর্টেন্ট কথা, এই ডেঙ্গুর সিজনে সবাই সবসময় বাচ্চাদের গায়ে অডোমস, এই যে অডোমসটা দাও তো দেখাই, গায়ের মধ্যে সবসময় বাচ্চাদেরকে অডোমস লাগিয়ে রাখবেন। আর ঘরের মধ্যে সবসময় গুড নাইট জ্বালিয়ে রাখবেন। আমাদের ঘরে তো ডক্টর বলছে যে মানজার মানহা দুজনকেই অডোমস লাগিয়ে রাখতে গায়ের মধ্যে সারাক্ষণ, আর দিনরাত 24 ঘন্টা গুড নাইট জ্বালিয়ে রাখতে। তো অল টাইম এখন গুড নাইট ঘরের মধ্যে চলতেছে। আর ওডোমস একটু পরপরই এই যে বাচ্চাদের লাগাচ্ছি, এই যে ওডোমস। তা আপনারাও সবাই
বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, এরকম অটোমস লাগিয়ে রাখবেন আর ঘরের গুড নাইট ব্যবহার করবেন। যতটা সম্ভব নিজেকে সেফ রাখা যায়, বাচ্চাদের সেফ রাখা যায়, সেফ রাখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।